সম্পাদক ছিলেন আতাউস সামাদ। আপনারা ওনার নাম শুনে থাকবেন, ওনাকে হয়তো বা আপনারা বাস্তবে দেখেননি। এরপর আমি সাপ্তাহিক পত্রিকায় থেকে জাতীয় দৈনিক থেকে তৎকালীন ২১শে টিভি, যেটি বন্ধ হয়ে গেছে ২০০১ সালের শেষে, ২ সালের প্রথম দিকে, এই টেলিভিশনে আমি প্রথম শুরু করি যে সাংবাদিকতা বিষয়, টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে কিভাবে, যেহেতু প্রযুক্তি নির্ভর, সেহেতু এই আপনাদের মতোই একজন শিক্ষানবিশ হিসেবে আমি ওদের ওখানে ট্রেনিং করি। তার আগে আমি জেলে ছিলাম। জেল থেকে বের হয়ে আমার কাছে আমার এক আত্মীয় ছিলেন আমানুল্লাহ কবির, উনি সর্বশেষ ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস এর ব্যবস্থাপনা পরিচালক, এবং একই রকমভাবে দৈনিক আমার দেশেরও প্রতিষ্ঠাতা সম্পাদক। দীর্ঘদিন প্রায় ৪৯ বছর উনি সাংবাদিকতা করেছেন। ওনার মাধ্যমে আতাউস সামাদ স্যারের সাথে আমার দেখা হয় এবং জেল থেকে বেরোনোর পরে আসলে উস্কো চেহারা, এবং আমার তার পরদিন আমার আসলে সাংবাদিকতায় আসা। তখন ব্যাপারটা এরকম ছিল যে সাংবাদিকতা, আমি আসলে এই বিষয়ে খুব বেশি মানে ইন্টারেস্ট ছিলাম না, বা খুব বেশি আমার আকর্ষণও ছিল না, এবং অনেক রিপোর্ট আমার কাছে বিশ্বাসও হতো না। মনে হতো যেসব সাংবাদিকরা নানানভাবে লেখে, কারো বিরুদ্ধে লেখে, কারো পক্ষে লেখে, এইটা বস্তুনিষ্ঠ মনে হয় না। তো তখন যেহেতু বেশিরভাগ সময় বিটিভির বাইরে আসলে পত্রিকাই আমাদের একমাত্র সংবাদ মাধ্যম হিসেবে ছিল, এর বাইরে রেডিও ছিল, কিন্তু রেডিওতে খুব বেশি মনোযোগী ছিল না মানুষ। কিন্তু তারপরে তৎকালীন সময় রেডিওর ২-৩টা বুলেটিন আছে যেগুলো খুব মানুষের কাছে শুনতো মানুষ, এবং বিবিসি রেডিও তখন সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটি মাধ্যম ছিল বিবিসি বাংলা। আর এটি আমার এই পেশায় আসার তারপর আমি ২১শে টিভি বন্ধ হওয়ার পরে আবার ফিরে আসি আমি ভোরের কাগজ থেকে আবার এনটিভি যখন শুরু হয় তখন এনটিভিতে আমি স্টাফ রিপোর্টার হিসেবে জয়েন করি। অ্যান্ড দেন আপনারা জানবেন যে একই মালিকের আর একটা প্রতিষ্ঠান আসে, সেটি হচ্ছে নাম হলো আরটিভি। আরটিভিতে আমি সিনিয়র রিপোর্টার হিসেবে জয়েন করি, এবং এই সিনিয়র রিপোর্টার থেকে আমি ৯ সালে আমি জয়েন করি বৈশাখী টেলিভিশনে। বৈশাখী টেলিভিশন থেকে ২০১২ সালের ১লা জুন জয়েন করি একাত্তর টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে। এরপর বিভিন্ন ধাপে ধাপে আমি যদি স্পেশাল করেসপন্ডেন্ট বলে, এই অর্গানোগ্রামগুলো আমি বলতে আপনারা বুঝবেন কিনা আমি জানি না, তো নিশ্চয়ই পত্রিকা পড়ে বা টেলিভিশন দেখে বিশেষ প্রতিনিধি কাকে বলে। এরপরে আমার পদোন্নতি হয় সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট অ্যান্ড দেন প্ল্যানিং এডিটর, এবং সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট অ্যান্ড প্ল্যানিং এডিটর হিসেবে আমি কাজ করেছি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত। তারপর যখন গণ অভ্যুত্থান হয়, তারপর আমার প্রমোশন হয়ে এই ম্যানেজারিয়াল একটা আসে। তো আমি তো আমার সম্পর্কে বললাম, আপনারা যদি খুব এক লাইন করে আর কি, যে নাম কি, কোথায় পড়ছেন, কি করছেন, এটা যদি একটু বলেন, বসে বলেন। এটি একটি রাজনৈতিক কারণ। ইংরেজি বিভাগ থেকে, এটা আমার পঞ্চম সেমিস্টার চলছে। কোন বিশ্ববিদ্যালয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনি বলেন। কথা বোঝা যায় না।
আমি আমির আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেটা অ্যান্ড কম্পিউটার বিভাগ 2022-23। বসে বলুন, বসে বলুন। ওকে, বলুন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুফা, পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজ, সমাজবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে অনেক বেশি ভালোবাসি। ওভারিং করি, ডিবেটিং করি, আরো অন্যান্য অর্গানাইজেশন। সাদিয়া মাসুদ প্রিয়া, ইডেন মহিলা কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আর এই ওয়ার্কশপে আসার আমার কারণ হচ্ছে যে সাংবাদিকতা কি বা সাংবাদিক কারা সেটা সম্পর্কে জানতে এবং মানুষকে জানাতে। এবং আমি এটা জানতে এসেছি আর স্পেশালি যে আমার ডিপার্টমেন্ট থেকে এই সেক্টরে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। তো গতকালকে এবং আজকে মিলিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো এবং এই জায়গাতে এসে আমি সাংবাদিক এবং সাংবাদিকতা সম্পর্কে এমন অনেক কিছু জেনেছি যেটা আমার প্রত্যেক জীবনের জন্য দরকার ছিল। ধন্যবাদ সবাইকে। আসলে আমি খুব দক্ষ সাংবাদিক এটা ভাবার কোনো কারণ নাই, এবং আপনাদেরকে কোনো কিছু আমি শেখাতে পারবো এরকমও কোনো করার কারণ নেই। আমি নিজে এখনো শিখছি। আমারও ভুল হচ্ছে, বাট আবার ভুল শুধরে কিভাবে করে আমি সামনের দিকে এগোতে পারি সেটি আমি চেষ্টা করছি। তো এই যে কোডটা খুললাম, খুলে ওকে, এটা কিন্তু সাংবাদিকতা আমাদের দেশের যে এখনকার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু এটি ঠিক যায় না। তো লাইভ রিপোর্টিং এর বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আর আপনাদের দিক থেকে যদি কথা থাকে এবং আমি কথা বলার সময় দয়া করে কেউ পাশাপাশি কথা বলবেন না, এবং কি বলে যে প্রশ্ন থাকলে হয় লিখে রাখুন অথবা মনের মধ্যে রাখেন, যেটি পরবর্তী সময় বলতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে লাইভ রিপোর্টিং। লাইভ রিপোর্টিং এর প্রথম শর্ত হচ্ছে যে আপনি বা আমি কথাটাকে আমার নিজের উপর দিয়ে বলি, তাহলে সুবিধা হবে। যে আমি কিভাবে করছি বা আমি কিভাবে করি সেটি যদি আমি আসি, তাহলে আমি এভাবে করি যে আমার নির্ধারিত কোনো অ্যাসাইনমেন্ট থাকে, যেটি আগের দিন এটি অ্যাসাইনমেন্ট শিটে লেখা থাকে। সেটি লেখা থাকে দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির জনসভা, এটি লেখা থাকে। তার মানে দুপুর 2টায় সমাবেশ শুরু হবে। আমি রিপোর্টার হিসেবে আমি কিন্তু সেখানে যাই কিন্তু সকাল 9টার আগে। কেন? এ কারণেই যাই যে এই যে সকাল 9টার আগে আমি সেখানে গিয়ে পৌঁছলাম, কিভাবে মঞ্চ তৈরি হচ্ছে, যেহেতু নিউজ চ্যানেলে কাজ করি, এখন কিন্তু বাংলাদেশের ভিউয়াররা এবং ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি। আপডেট জানতে চায়, কি হলো আজকে, তো সমাবেশ হবার কথা, হবে কিনা, মারামারি হবে কিনা, করতে দিবে কিনা, করতে দিলে আসলে কিভাবে করবে, কে কে থাকবে। তো এই কথাগুলো এক সময় 2টার সময় গিয়ে আপনি বলতে পারবেন। কিন্তু যদি মানুষের কাছে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চান, আপনার টেলিভিশনে আপনি যদি নিজেকে মানুষের সাথে ইন্টারেক্টিভ করতে চান, তাহলে আপনাকে শুরু থেকেই এটাকে উপরে তুলতে হবে। তাহলে কি, এই যে 9টার সময় অল্প কিছু নেতাকর্মী মাইক আসছে, মঞ্চ তৈরি হচ্ছে, আজকে এই সমাবেশ হবে, এই দাবিতে সমাবেশ হবে, এখানে অমুক অমুক থাকবেন, এটা একটা বললেন। এবং এই যে কথাটা বলছেন, এই কথার মধ্যে তবে, কিন্তু, অথবা এই ধরনের কোনো শব্দ কখনোই ব্যবহার আমি করি না। কি কারণে করি না? এই প্রত্যেকটি শব্দ হচ্ছে দর্শককে বা মানুষ কনফিউজিং, মানুষের সন্দেহমূলক শব্দ। এটা হতে পারে কিন্তু, অথবা, মানে, উ আ করতে করতে এগুলো জিনিস আসলে মানুষ পছন্দ করে না। এটি আমাদের লাইভ রিপোর্টিং এর সবচেয়ে বড়। এবং আরেকটি বিষয় যে আমি যা বলবো, আমি ধরেই নেই আমার প্রত্যেকটা কথা মানুষ বিশ্বাস করতে বাধ্য। সে বিশ্বাস করবে। তাহলে বিশ্বাসযোগ্য করে কথা বলতে হলে কি, আমার নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আছে কিনা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এরকম করতেছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, তাহলে কি তার হবে না।
তো সেটি যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার কথা সবাই সত্য বলে নিচ্ছে এবং আমি যা বলছি সেটিই মানুষ বিশ্বাস করছে, এবং সে কারণেই এই বিষয়টা হচ্ছে সবার আগে আমি নিজেকে প্রস্তুত হয়ে, অর্থাৎ সে বিষয় সম্পর্কে আমি আগে পূর্ব ধারণা আমার থাকতে হয় যে একদিনে তো সমাবেশ হয় না, এর আগে এটা ঘোষণা হয়, দাবি আসে, দীর্ঘ কিন্তু কয়েকদিনের কারা কারা আজকে বক্তব্য রাখবেন, অতিথি থাকবেন, কোন কোন ঢাকার মধ্যে না ঢাকার বাইরে থেকে আসবেন, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমার কাছে থাকে। তাহলেই কেবল আমি ওই জিনিসগুলো বলতে পারি। আচ্ছা, এটি তো গেল এরকম আমরা এরপরে ৯টা ১০টা ১১টা অ্যান্ড দেন ২টা। আসলে যারা ২টার সময় আমারই যারা সহকর্মী, তারা কেউ যদি ২টার সময় আসে এই সমাবেশের স্থলে, তাহলে তারা কিন্তু আর কিছু ঢুকতেই পারে না। কারণটা হচ্ছে এরই মধ্যে কাকরাইল থেকে নাইটাঙ্গেল পর্যন্ত মানুষের কিন্তু অবস্থান মানুষ নিয়ে নিচ্ছে। এই এই কারণে কিন্তু, এবং মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে, যে ঘটনাগুলো নিজেদের মধ্যে ঘটে, পুলিশের সাথে ঘটে, নানান ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর কিন্তু ছবি এবং আসলে কি ঘটছে, কি ফ্যাক্ট ছিল, কি কারণে এরকম হলো, কি কারণে সংঘর্ষ হলো, এটা পরে গিয়ে কিন্তু পাওয়া যায় না। ঘটনার আগে থেকেই থাকতে হবে, ঘটনাস্থলে থাকতে হবে, এটি একটা ব্যাপার। এর বাইরে কথা বলার সময় আমরা তো বাসায় কথা বলি, ফ্যামিলির সাথেও কথা বলি, আত্মীয় স্বজনের সাথে কথা বলি, বন্ধু বান্ধবের সাথে। আপনার কথাটা কেন শুনবে? আপনি কি সেই বিশ্বাসে সেই রকম কনফিডেন্টলি আপনি বলতে পারেন কিনা? এবং না পারলে আপনাকে পারতে হবে। শুধু সাংবাদিকতায় না, আপনি যদি অন্য কোনো প্রফেশনেও যান, আপনি কিন্তু সেখানে যেভাবে বলবেন, আপনার বাচনভঙ্গি, আপনার উপস্থাপন ক্যাপাসিটি, মানে কিভাবে উপস্থাপন করবেন, সেটি কিন্তু আপনাকে আলাদা করবে অন্যদের থেকে। তাহলে যখন আপনি অন্যদের থেকে আলাদা, তখনই কিন্তু আপনার মধ্যে একটা আলাদা একটা ক্যারেক্টার, মানে আলাদা একটা বৈশিষ্ট্য দাঁড়ায় যায়। এই যে আলাদা করা কিন্তু জগৎ থেকে আলাদা করে না, মানুষ থেকে বিচ্ছিন্ন না, মানুষের মধ্যেই একটু আলাদা। মানে আমার মতো তো আরো অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষিত, আমার সাথে আরো বেশি শিক্ষিত মানুষ কিন্তু আছে, কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারে না। যেমন অনেক ভালো ছাত্রও কিন্তু ভালো সাংবাদিক হতে পারে না। হ্যাঁ, আবার অনেক ভালো ছাত্র তার ক্লাসে যদি ফার্স্ট ক্লাস, ডিপার্টমেন্টে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সে আসলে নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু ক্লাসে গিয়ে উপস্থাপন করতে পারে না। আবার টিচার যেটা বলেন সেটি খুব ভালো মতো নিজের মধ্যে নিতে পারে, আবার মানে লিখিতভাবে ভালো উপস্থাপন করতে পারে, কিন্তু অনেকগুলো সমস্যা হয়। আবার এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকজন শিক্ষক আছে আমার পরিচিত, ছোট ভাই বা সিনিয়র, তারা ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন একটা ভিও লিখতে দিলে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে কি বলে আইজিএসসির উদ্যোগে একটা এই সংগঠনের একটা ওয়ার্কশপ হচ্ছে বেসিক জার্নালিজমের, সেটি নিয়ে তুমি যাও ক্যামেরাম্যান সহ গিয়ে ওখানে কি কি হয় পুরোটা নিয়ে এসে এটা ছোট্ট করে নিউজ দাও। ও লিখতে পারে না, কারণ ও এমন ভাবে শিখছে, ও আসলে খুব ভালোভাবে মানে নিউজ আকারে এটা তৈরি করতে পারে না। নিউজ আকারে তৈরি করতে হলে যে বিষয়গুলো দরকার, সেটি অনেকগুলো মৌলিক বিষয় জানা দরকার। তো যেহেতু আমার বিষয় লাইভ রিপোর্টিং, সেহেতু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকাটা ভালো। এখন আমি তো বললাম যে পূর্ব নির্ধারিত কিছু ঘটনার ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আমি হয়তো কারওয়ান বাজার থেকে রওনা হয়েছি, নয়াপল্টন যাব, বাংলা মোটরে এসে দেখি এখানে তো আরেকটা ঘটনা। কি ঘটনা? আগুন লেগে গেছে। তাহলে আমি কি করি? আমি তো প্রথম আগে অফিসে জানাবো যে আমার তো ২টাই অ্যাসাইনমেন্ট ওখানে, বাংলা মোটর তো দেখছে আগুন লাগছে, আগুন দেখতেছি, আমার সাথে ডিভাইস আছে, কি করবো? আমি আমার চিফ রিপোর্টারের সাথে, আমার অ্যাসাইনমেন্ট এডিটরের সাথে, আমার হেড অফ নিউজের সাথে, আমার নিউজ এডিটরের সাথে কথা বলি। ওনারা যখন বলে যে ঠিক আছে, তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে যান, তাহলে আমি যে দাঁড়ালাম এখানে, তাহলে আমি কি বলবো? আমি তো পলিটিক্সে রিপোর্ট করি, তাহলে আমি এখন আগুন লাগছে এটা আমি কি মানে কিভাবে আমি এটা আমি বলবো? তাহলে একজন সাংবাদিককে জানতে হবে যে সে আগুন নেভানোর কি কৌশল সারা পৃথিবী জুড়ে বা বাংলাদেশে। ফায়ার সার্ভিস কি আগুন নেভায়? না।
আমরা বলি আগুন নেভাই, এই কথা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কথা বলি। তাহলে কিভাবে ফায়ার সার্ভিস কিভাবে কাজ করে, বেসিক অল্প কয়েকটা বিষয়। যেমন ফায়ার সার্ভিস প্রথম করে এই আগুনটা যেন পাশের অন্য কোনো ভবনে ছড়িয়ে না যায়, এটি আগে তারা প্রথম। আগুন কিন্তু নেভান না বা আগুন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ বলতে কোনো অন্য কোনো ভবনে যাতে বা অন্য কোনো ফ্লোরে যাতে আগুনটা ছড়িয়ে না যায় সেটিকে তারা করে। এন্ড দেন তারপর এটাকে নেভানোর জন্য পানি হোক বা আরো যা যা আছে সেটি তারা ব্যবহার করে। তাহলে এভাবে করে আমি যদি ওই বেসিকটা জানি তাহলে কিন্তু আগুন লাগার লাইভ আমি কিন্তু জাস্ট মানে দাঁড়ায় কিন্তু বলতে পারবো যে হ্যাঁ এই ভবন, এখানে এই সাইনবোর্ড দেখা যাচ্ছে, যে সাইনবোর্ডগুলোর মধ্যে এই ধরনের অফিস আছে, এর এত ফ্লোরে আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের এতজন বা 2টা ইউনিট কাজ করছে। আমাকে হয়তো বা লাইভে কতক্ষণ রাখবে, 2 মিনিট 3 মিনিট। 2-3 মিনিটে কি বলা যায়, 2-3 মিনিটে যা বলা যায় তা আসলে অনেক বড় অনেক কিছু বলা যায়, কিন্তু সে বলার ক্যাপাসিটি বা আপনি কোন বিষয়টা বলবেন আর কোন বিষয়টা বলবেন না, এটা কিন্তু এটা তো নিউজ এডিটর আপনাকে শিখে দিচ্ছে না। বা আরেকজন তো আপনার সাথে টক ব্যাগে নাই যে হ্যাঁ আপনি এই বলেন, এই ধরেন, এদিকে ক্যামেরা ঘুরাইতে বলেন, এদিকে করতে বলেন, এরকম কিন্তু আপনি বলতে পারবেন না। তাহলে নিজের থেকেই বলতে হবে। আবার আপনি গেলেন শাহবাগের রাস্তা, দেখবেন ওদিকে সমাবেশ, এদিকে পাল্টা আর একটা সমাবেশ চলছে, রাস্তাটা পুরোটা ব্লক। তাহলে কি করবেন? ওখানে গিয়ে কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়লেন, যেহেতু আপনার ঘটনাস্থলে আপনি মানে যেতেই পারছেন না। তাহলে আমি কি করব? তাহলে এই ঘটনা কি জানলাম, অফিসকে জানালাম। এন্ড দেন অফিস যদি বলে যে ঠিক আছে আপনি ওখানে আপাতত বাংলা মোটরতে একজনকে আমরা আপনাকে আপনার আপনি যাওয়ার পরে একজনকে আমার কাছে আরেকজন যখন আসলো তখন কিন্তু এখান থেকে আমি রওনা হলাম। তার মানে একজনকে হ্যান্ড ওভার করে আমি আরেক দিকে গেলাম। তা আমি যে যাওয়ার পথে আরেকটা জায়গায় বিপদে পড়লাম, এই জায়গায় এই সমস্যা। তাহলে সেই সমস্যা, কারণ বাংলাদেশ এবং ঢাকা শহর এটা হচ্ছে যেদিকে তাকাবেন ওদিকে নিউজ মনে হবে। মানে একদিনে আমরা হিসেব করে দেখছি ছোট বড় মিলে প্রায় 5,000-এর উপরে ঘটনা ঘটে। তাহলে আমরা কি 5,000 ঘটনা কি সংবাদ আকারে প্রকাশ করি বা প্রচার করি? করি না। ঘটনা কি? এখানে কিছু ছেলে পেলে বসছে, কেন কিসের দাবি? অমুক দাবিতে। আচ্ছা, তো কি বুঝতেছেন? যে না এটা ওইরকম না, এটা আমার মনে হয় যে পরে আমরা কাউকে একজনকে পাঠান যে ফলো করুন। আমি এখান থেকে তাহলে সমাবেশে চলে যাই। ঘটনার গুরুত্বটা বুঝতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা মানুষের কাছে আপডেট মানুষ জানতে চায়। তারপরে আমি আস্তে করে হয়তো নয়া প্রশ্ন। প্রশ্ন হলো যে আমি তো সেখানে যাওয়ার কথা ছিল 9টায়, আমি গিয়ে পৌঁছলাম 11টায়। এরপরে 11টায় গিয়ে ওখানকার যারা 11টায় হয়তো বা তার দেখা যাবে যে 10টা 40-এ আমি গিয়ে দাঁড়াইছি। অবস্থা বুঝলাম কতদূর হচ্ছে, কি কি হচ্ছে, মানুষ যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার, কি কি হয়েছে, কি অবস্থা, কে কে আসছেন। এবং এই যাওয়া আসার যেহেতু আপনি ওখানে প্রথম দিন থেকে অনেক দিন ধরে যাচ্ছেন, অনেক মানুষকে তো চেনেন, তাদের সাথে কথাবার্তা বলা, এই কথাবার্তা বলার মধ্য দিয়েই কিন্তু আপনি আপনার তথ্যটা কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন। মানে ওর সাথে গল্প করছেন, কিন্তু গল্পের মধ্য দিয়েই কিন্তু তথ্যগুলো ঘটনার ভেতরে কি, আজকে তারা কি করতে চায়, কি হবে, এই বিষয়গুলো গল্পের মধ্য দিয়ে কিন্তু আপনি তার সাথে গল্প করছেন। গল্পটাও কিন্তু একটা অন্যতম তথ্য সংগ্রহের অন্যতম মাধ্যম। আড্ডা দেয়া এটাও কিন্তু আর একটা অন্যতম মাধ্যম। আমরা তো শুধু জানি যে ইন্টারভিউ একটা পদ্ধতি তথ্য সংগ্রহ, সাংবাদিকতার ক্ষেত্রে যেটি সর্বোচ্চ সময় মানে সংখ্যক ব্যবহৃত হয়, কিন্তু গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে আমরা অনেক সময় অনেক ধরনের তথ্য, এবং যা আমি আসলে অনেক কিছু করেও ওই তথ্যগুলো পাওয়া যায় না, যেখানে পাওয়া যায়। তো এটি গেল একটা বিষয়। এখন এ পর্যন্ত আপনাদের কাছে কি মনে হয়? না না না, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যদি একটা জায়গায় ভিজিট করলাম যে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা আমি বলছি আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা। বসে বলুন প্লিজ।
সেটা আপনার ক্যারিয়ার ইয়ে না, বাট আপনাকে তখনই লাইভে যেতে হবে। এরকম সময় এরকম সময় আমি কি করব? খুবই সুন্দর প্রশ্ন। এটা একটা আমার এরকম, যেহেতু আমি খেলা বুঝিও না, খেলা দেখিও না। আমার ২ ছেলে শুধু খেলা দেখে এবং যেখানে ২ টা টিভি কিনতে হয়েছে। আ রাতভর খেলা দেখার পাগল তারা। ফুটবলের তারা খুব ফ্যান, ক্রিকেট দেখেন। প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি খেলা সম্পর্কে কিছু জানি না, আসলে এটা কি রান, কি স্কোর, কিভাবে কি করে, ৬ বলে যে ১ ওভার হয়, এগুলো আসলে ওরকম করে আমি বুঝি না। আমাদের যদিও একাত্তর টেলিভিশনে খুব ভালো বোঝে ওরা। তো প্রথমত আমি যেটা এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয়, আমি প্রথম আমাদের স্পোর্টস এর কাউকে ফোন করি। এই বিষয়ে আমি আসলে কি বলবো বলো তো? আমাকে বেসিক কিছু কথা বলো। তো বেসিক কিছু কথা বললে হয়তোবা সেটাকে আমি মাথার মধ্যে নিয়ে চেষ্টা করি কম কথা বলা। কারণ আমি যদি কথা বলি কথার মধ্যে ভুল হবে। কারণ এখনকার মানুষ তো ক্রিকেট বলেন বা অন্য খেলাধুলার প্রতি কিন্তু খুবই গভীরে বোঝে। কিভাবে সুইং করছে এটা সে বুঝতে পারে। আমি কিন্তু বুঝি না। তাহলে আমি করি কি, ঠিক আছে, আমি কম কথা বলে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমি যদি চলে যাই, যে এখানে শামীম ভাই আছেন, তাহলে আপনি বলেন কি হয়েছে, কি দেখলেন, এখন পর্যন্ত স্কোর কি, খেলার কি অবস্থা বলেন। তাহলে আমি ওনার কাছে যদি যাই, উনি কিন্তু খুব ভালো দর্শক। হুম, উনি কিন্তু আমার যে কাজটা ছিল এটা কিন্তু উনি করে দিলেন। তো এরকম ভাবেই আসলে আমি যে জানি না, আমি যে মূর্খ এই ব্যাপারে, এই সেক্টরে, সেটা কিন্তু আমি বুঝতে দেব না। আমি ওনাকে দিয়ে কিন্তু, তো শেষে আমাকে যখন বলছে যে ভাই বের হবো, আমরা লাইভ থেকে বের হবো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বা ধন্যবাদ আপনাকে, আপনার ইসের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এভাবে করে। আর কেউ আছেন? আচ্ছা, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আরেকটু এদিকে যাই। এদিকে বলতে কোনটা? যে আপনারা যারা এখানে আজকে এই প্রশিক্ষণে আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা আছে যে সাংবাদিকতা করার। সাংবাদিকতা কি? বা কিভাবে করা যায়? বা আমি যে লাইভ দেই, এটা কি আমি একাই দিতে পারি? না। আমার ডেস্কে যে কাজ করেন, অ্যাসাইনমেন্ট ডেস্কে, সে কিন্তু একটা লিঙ্ক লেখে। অমুক জায়গায় আছেন অমুক, প্রশ্ন এইটা, এটা আবার নিউজ এডিটর প্রশ্নটা দেখে দেন, অ্যান্ড দেন এটা দেওয়ার পরে প্রেজেন্টারকে দেখতে মনে হয় অনেক সুন্দরী, কিন্তু মেকআপ টেকআপ খুললে আবার মনে হবে যে কিছুই না, ভূত। তো এটা বাসার আসলে কাজের লোকের চেয়ে অনেক সময় অনেক প্রয়োজন, কিন্তু দেখতে খুবই মাই গড এরকম মনে হয়। তো এরকম ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই রকম, মেকআপ টেকআপ করে বাসায় গেলে বউ কিন্তু দরজাই খুলতে চায় না, এরকম ব্যাপার আছে। তো ওই মেকআপ দেখে আসলে না, তারপর মেধাটা দেখতে হয় যে সে কি পারে। অ্যাসাইনমেন্ট ডেস্কে যে কাজ করে মোস্ট জুনিয়র, সেই কিন্তু এই কাজটা করে। সেই কিন্তু এই প্রশ্নটা, আমি কোথায় আছি, যেহেতু এখন আবার সুবিধা হচ্ছে যে আমরা ফেসবুক গ্রুপে লিখে দিই এই প্রশ্ন করতে পারেন, এই হতে পারে, আমি এখানে আছি, এই বিষয় এখানে লিখে দিলে কিন্তু সে ওইভাবে করে রেডি করে পিসিআরে দেয়, অ্যান্ড দেন প্রেজেন্টার সুন্দরী প্রেজেন্টার দাঁড়ায়, হ্যাঁ আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আর শফিক কি অবস্থা, কি বুঝতেছেন সমাবেশের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবে। ও এত যে সুন্দর করে বলছে, ও কিন্তু কিচ্ছু জানে না। ওকে কে লিখে দেয়? এই যে আপনাদের মতো যারা, তারা কিন্তু লিখে দেয়। সো এই কাজটা কিন্তু, আরেকটা জিনিস দেখেন, যে সমাবেশ শুরু হলো বা কোনো একটা ঘটনা ঘটলো, আপনারা টেলিভিশন দেখে দেখেন যে নিউজ দিয়ে কখনো যায় সর্বশেষ, কখনো যায় ব্রেকিং, কখনো যায় আপডেট, কখনো নর্মাল টিকারে যাচ্ছে। এগুলো কিন্তু টিকার ডেস্ক। এটা আমি রিপোর্টার জানাচ্ছি, গ্রুপে লিখছি, ওই ডেস্কে থাকা, টিকার ডেস্কে থাকা নিউজ এডিটর প্রত্যেকে কিন্তু ওটার দিকে নজর রাখছে, ওটার মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা কাজ, একজন রিপোর্টার কিন্তু একজন রিপোর্টার, কিন্তু এর সাথে যে কত মানুষ কাজ করে সেটি কিন্তু দেখা যায় না। দিন শেষে দেখা যায় একজন রিপোর্টারকে। এবং এই যে দেখবেন যে আমার এখানে খানিকটা দাগ, আপনাদের প্রশ্ন আসে না যে এই দাগ কেন? হ্যাঁ, আমি কি ডাকাতি করতে গিয়ে মার মুখ খাইছি কিনা, বা ছিনতাই করতে গিয়ে, এরকম মনে হয় না? খুবই সহজ ঘটনা, যে আমরা 2017 সালের কথা বলি।
বেগম খালেদা জিয়া উনি লন্ডন থেকে ফিরে রোহিঙ্গাদের ক্যাম্পে যাবেন। তো উনি যাবেন, আমরা সবাই যাচ্ছি। এই ফেনীর মানে যাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সমস্যাও নাই, কারো কোনো মধ্যে উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো পরিস্থিতি, গাড়ি বহর নিয়ে যাচ্ছে। ফেনীতে যাওয়ার আগেই জাস্ট সার্কিট হাউসে কিছুটা আগে হঠাৎ করে কিছু লোক এসে গাড়ি ভাঙা শুরু করছে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষ তাদের যারা, তারা ওকে ভাঙতে এখন ভাঙছে গাড়ি, আপনি সাংবাদিক, আপনি ওখানে কেমনে করে গাড়ির মধ্যে বসে থাকেন? আমি এই কি হচ্ছে, কেন এরকম, নামো। তো ক্যামেরাম্যান নামছে, আমি নামছি, আমার সাথে আইটি পার্সন নামছে। সে তার ডিভাইসটা রেডি করে দ্রুত করে দিবে, লাইভ হবে। কত একটা আশা নিয়ে একটা ঘটনা পাওয়া গেছে খুব আজকে। হ্যাঁ, এতক্ষণ তো লাইভে নিচ্ছিল না, হ্যাঁ যাচ্ছে স্বাভাবিকভাবে যাচ্ছে, তা আমরা কি করবো? এটা কি ছোট শেষের দিকে ছোট্ট করে একটা ছবি টবি তো পাঠাইছেন, ওকে ঠিক আছে। ম্যাডাম কোনো বক্তব্য দিচ্ছে যে না, অন্য কোনো ঘটনা ঘটছে যে, তাহলে এটা কি নিউজ আছে? তারপরে যেহেতু বলছে ভাই এখানে গাড়ি ভাঙছে, এই করছে, বলছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি দাঁড়ান। আমি কিন্তু তাড়াহুড়া করে এই গাড়ি নিয়ে দাঁড়াই। এখন মাঝখানে আইল্যান্ডে দাঁড়ায় ক্যামেরা জাস্ট অন করছে, আমি সামনে দাঁড়ায় এভাবে, এই যে ক্যামেরা এইভাবে দাঁড়াইছে, তাই তো এইভাবে দাঁড়াই না আমরা। প্রশ্ন করতেছে আর কি। এরপরে তো দেখি যে আমি ভাবছি যে আমাকে তো আর মারবে না, এটা তো একটা বাড়ি রংপুর বলে হয়তো এরকম বোকা হতে পারে, কিন্তু আসলে এরকমও হতে পারে যে আসলে অত ক্রিটিক্যাল চিন্তা করি না আমি কখনো। সো পিছনে এসে প্রথমেই ক্যামেরাম্যানের মার, তো ক্যামেরা পড়ে গেল। এরপর তো ঘুরে ভাই আমাদের মারছেন কেন, কি হলো গাড়ি? এরপরে তো বাকিটা ক্যামেরাও নাই, আমি কোথায় আমিও জানি না আমি কোথায়। তারপরে আবিষ্কার করলাম যে আমি চট্টগ্রাম হাসপাতাল। তাহলে যে কি, তারপরে 9 খান সেলাই দিয়ে এরপরে বসে থাকলাম, শুয়ে থাকলাম 3 দিন গেল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ঘটনা, এইটার জন্য কি আমি প্রস্তুত ছিলাম? এই খবরটা যখন অন্য অন্য 71 সহ অন্য সকল মিডিয়াতে ব্রেকিং নিয়ে যাচ্ছে যে ফেনীর মহিপালে সাংবাদিকদের, বিএনপির গাড়িবহর এবং সাংবাদিকদের গাড়িবহরে হামলা, 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সে রক্তাক্ত, ক্যামেরা ভাঙচুর, তখন এই যে আমার নামটা যখন গেছে, তখন আমার ফ্যামিলি কোথায়, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, সকল গণমাধ্যম দেই এটা কি হলো, তাহলে ওকে ওর কাছে আবার যেতে হবে। তখন এই ঘটনা বাদ। এখন আমি তো জানি না কিছু আসলে কি হচ্ছে, কিন্তু এই যে ঘটনাগুলি কিন্তু ফ্যামিলি সহ কিন্তু সাংবাদিক, কারণ আমার প্রেশারটা কিন্তু আপনার প্রেশারটা কিন্তু আপনার ফ্যামিলি নিচ্ছে। হ্যাঁ, ওকে। আরেকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কতটা সরল ঘটনা। এটি 2015 সাল। তো আমাদের তখন ওই 71 জার্নাল হতো, তো এখনো হয়, এটার সাথে রিপোর্টার যেতে হতো, গিয়ে ওই ডিভাইস রেডি করে নেতার সাথে একটু যে ভাই একটু থাকেন, লাইভে আপনাকে যুক্ত করবো, একটু কথা হতো। তো এটা যেহেতু ঝগড়াটে একটা প্রোগ্রাম, ঝগড়াঝাটি করে এটা জনপ্রিয়তা অর্জন করছে। হ্যাঁ, টক শো। টক শো মিনস এটা 71 জার্নাল আমাদের একটা নাম ছিল, আছে এখনো সেই নাম, সম্পাদকের নীতি শুধু পরিবর্তন হয়েছে। ওকে, তখন ছিল ঝগড়াঝাটি প্রোগ্রাম। তো এই ঝগড়াঝাটি করতে গিয়ে তো রিজভী আহমেদ সাহেবকে আমরা নয়াপল্টনে তখন অবরুদ্ধ এক ধরনের, ওনাকে কানেক্ট করলাম, উনি বক্তব্য দিলেন, নিচে অনেক পুলিশ, অনেক যে পুলিশ, তাহলে কি হবে? তো উনি বক্তব্য শেষ করে বলছে যে সবিক আজকে মনে হয় আমাকে অ্যারেস্ট করবে, মনে হচ্ছে ধরে নিয়ে যাবে। তাই নাকি? তো পরে আমার বসের সাথে কথা বলার পরে বস বললো যে হ্যাঁ এরকম তো খবর পাচ্ছি, তোমার তো ডিউটি শেষ, তুমি কি বাসায় যাবা? হ্যাঁ বাসায় চলে যাই। বলছে দেখো তুমি যদি না যাও থাকতে পারলে ভালো। আর আমি বলছি ভাই নাইটে তো একজন আছে ডিউটি, তাহলে আমি কি করবো? বলছে নাইটের ও দিয়ে কি ওটা হবে, তুমি থাকলে বঞ্চ ভালো। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। আমার বাসায় ফোন দিয়ে বললাম যে আচ্ছা আমি আজকে থাকি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার এই অভিজ্ঞতা দীর্ঘদিন আছে নাইট করার, তো নাইটে থাকলে যেটা হয় এক ধরনের আমরা সাধারণত ঘটনা দুর্ঘটনায় ফলো করি, কোথাও আগুন লাগলে, অ্যাক্সিডেন্ট হলে, এরকম ঘটনাগুলো রাত্রেবেলা আমরা কাভার করি। কিন্তু
তো যাই হোক, এই অবস্থার মধ্যে আমি ওখানে আছি রাত ৩টা ৪৫ দিকে। আসলে মানে হয় কি, আমি জানি না আপনাদের এই অভ্যাস আছে কিনা, আমার ওই যে যে খাটে আমি শুই, যে বালিশে মাথা দিই, এটা না হলে না ঘুম ধরে। তো ওখানে কিন্তু কারো বালিশও নাই, খেতাও নাই, ওখানে সোফা আছে। তো ওই সোফার মধ্যে জাস্ট বসে আছি এইভাবে। হঠাৎ করে দেখি যে কি একটা শব্দ হলো, ছিট করে উঠে ওই দিয়ে কাটছে, কেটে আমাকে ধরছে। হ্যাঁ, ও এর আগে আমি আমার ক্যামেরাম্যান রাখছি 3 তলায়, আইটির লোক রাখছি 3 তলায়, যাতে লাইভ কোনো কিছু হলে ছবিটা পাওয়া যাবে, ইটা পাওয়া যাবে। আমি 2 তলায় আছি। ওকে, ওনারা ঘুমিয়ে গেছে সবাই। এখন পুলিশ যে ঢুকলো, ঢুকে আমাকে প্রথমে, হ্যাঁ আপনি কে? এ তুই কে? মানে আপনি তো অনেক পরে, তুই কে? আমি সাংবাদিক। সাংবাদিক কেন এখানে? কারণটা হলো সেদিন ঢাকা কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং স্পট একজন ডেড হয় আর একজন মুমূর্ষু অবস্থা তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে। তো সবাই নিচে ছিল, অনেক সাংবাদিক, তারা সবাই চলে গেছে ওইদিকে। ছিল একটা 71। আমি সাংবাদিক কার্ড দেখান, তো কার্ড দিলাম, এই দিয়ে কার্ডটা সব ফালাই দিয়ে আমার মোটামুটি দেবে প্রথম নিচে, তারপরে উপরে। মানে কি, যে গুলি আর কি। কারণ আমি তো এরকম, কি ব্যাপার, এটা আমি কি করলাম? যাই হোক, তো যেটি হয় যে আমি চিন্তা করলাম যে আমার তো সমস্যা নাই, ছবি তো পাওয়া যাবে, ক্যামেরাম্যান তো আছে। এরপরে আমি জানলা দিয়ে দেখছি যে ওনাকে হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আরো পার্টি অফিসে যে কজন ছিল সবাইকে নিয়ে যাওয়া হলো। তো তবুও আমি কিন্তু তখন কিন্তু অতটা ভেঙে পড়ি, কারণ অভিজ্ঞতা এই ধরনের পুলিশের বা আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এরকম নানান ধরনের প্রেশার বা এই ধরনের অভ্যস্ত। তারপরে আমি যখন সবাইকে নিয়ে যাওয়া শেষ, 4টা 20 বাজে, আমার আইটি পার্সন ছিল অনুপম, আর ক্যামেরাম্যান যে ছিল সে মারা গেছে কিছুদিন আগে। তাই বলছি, এই তোমরা আসো না কেন, ডাকাটাকি করতেছে, আমার তো হ্যাজবলটা খুলে দাও। বাইরে থেকে হ্যাজবলটা লাগাই দিয়ে শেষ পর্যন্ত চলে গেছে। তারা কিন্তু আসলো না, আসছে না। পরে যা খানিকক্ষণ পরে আসলো, হাত উঁচু করে, কি রে, তোমরা এরকম করতেছো কেন, খোলো। বলছে ভাই কান্নাকাটি শুরু করছে। আমি কি হয়েছে? আরে কি হয়েছে মানে, ভাই আমাদের মারছে। মারছে, ক্যামেরা কই? ক্যামেরা নিয়ে গেছে। মোবাইল আপনার, আমার মোবাইল তো আগে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি খোলো, এক হাত এরকম করে উঠে আর এক হাত দিয়ে খোলো। আমি, পুলিশ নাই তো, খোলো না। বসে তো খোলা পরে কি হলো, এই ঘটনা। এখন আমি নিচে আসলাম ওদেরকে নিয়ে। যেটা হয়, ড্রাইভারকে এরকম করে করি, আমি খুলবো না। ভাই খোলো না, দরজাটা খোলো, দেখি তোমার কথা বলি, কি হয়েছে? ড্রাইভার বলছে না না আমি খুলবো না, মাপ চাই। আরে এরপরে আমরা সহ যে ভিক্টোরি হোটেলে দেখবেন যে মাঝখানে একটা পিলার আছে, পিলারের গোড়ায় দেখি যে ক্যামেরা, আমাদের মোবাইলগুলো ওখানে রেখে দিচ্ছে। এক ফ্রেম ছবিও নাই। মোবাইল নিয়ে ফোন করলাম। তা আমি বলছি ভাই আমাদেরকে এরকম, নিজে এটা বিশ্বাস করে না। দূর কি বলে না, এরকম ঘটনা নাই, কোনো টেলিভিশন তো দিচ্ছে না, আপনি লেখেন এই ব্যাপার। তো পরে তখন তো লাইভ নিউজ, রেকর্ডেড নিউজ। তো 7টার সময় বললো যেহেতু আমরা অন্য কোনো ফিড পাচ্ছি না হরতালের দিন আজকে, আপনি পুরো ঘটনাটা বিবরণ দিয়ে আপনি যতক্ষণ পারেন, 20 মিনিট 25 মিনিট, কোনো সমস্যা নেই, বলতে থাকেন। তখন আসলে এরকম ভাবে সাংবাদিকতার উপরে স্যাংশন দেয়নি আর কি। তো যেটা হলো যে ক্যামেরাম্যান ও কেবল রেডি করলো, উপর থেকে নিচ পর্যন্ত আমরা কিভাবে ঘটনা, প্রত্যেকটা রুমে গিয়ে কি হচ্ছে আমরা শুরু করলাম। যেভাবে করে এতটার সময় আমি এই জায়গায় ছিলাম, পুলিশ সেইভাবে করে। এরপরে আমি যে ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এরকম। তারপরে তারা এইভাবে করে, আমাদের ক্যামেরাম্যান ছিল এখানে, কারণ আগে তো নিজেদের পরিস্থিতিটা সেটা বললাম। তারপরে প্রত্যেকটা রুমে ঢুকে দেখলাম যে এই যে ভাঙচুর, ফাইলপত্র কোনো কিছু নাই, সব নিয়ে চলে গেছে। তো এই ঘটনাটা যেটা হয় যে আমি যে কথাগুলো বলছি, তাহলে আমি যদি ঘটনাস্থলে না থাকতাম, বা সকাল 8টার দিকে যারা হরতাল কাভার করার জন্য যাবে, তারা গিয়ে কি দেখবে, ও আচ্ছা রিজভী আহমেদকে রাত্রে 3টার সময় ধরে নিয়ে গেছিল না, আচ্ছা তারপরে কেউ জানেন ভাই, কেউ নাম কেউ দেখছেন না, তাহলে কি? এরকম
অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে কাভার করা অভিজ্ঞতা যাদের আছে বা যারা করে বা সামনের দিনে যারা করবে, তাদের জন্য কিন্তু জীবনে তারা বলতে পারবে, তারা বাঁচাতে পারবে। কারণ সেদিনকার পরবর্তী সময় আমরা জানি যে তাকে মূলত হত্যা করার জন্য ওখানে কিছু সাদা পোশাকের লোক ছিল। তাহলে কি হতো, যে তারা বলতো যে ওনাদের দলের অন্তঃকন্দলে ইসরায়েল আহমেদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হলো না কেন? সাংবাদিকের কারণে হলো না। এবং এই সাংবাদিকের নামে পরবর্তী সময় আরো ব্যাপক নজরদারি বাড়ানো হলো, সে কোথায় যায়, কি খায়, কি করে, এটা শুরু হলো। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি যে থাকলাম রাতে, আমাকে যদিও পরবর্তী সময় শয্যাশয়ী সাংবাদিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যাই হোক, বলেন। স্যার ওখানে হচ্ছে যেহেতু ওই জায়গাটা আমরা জানতে চাচ্ছি যে রিস্কি, তাই না? তো ওখানে আমরা কোনো হাইড ক্যামেরা সেট করতে পারতাম বা হচ্ছে সিসি ক্যামেরা, হ্যাঁ বিস্তারিত তাহলে তো আপনি জবাব দিতে পারবেন না। এখনকার প্রযুক্তি আর 2015 সালের প্রযুক্তি কিন্তু এটা ছিল না। সিসি ক্যামেরা সিসি ক্যামেরা পুলিশের নিয়ন্ত্রণে। ওখানে যত সিসি ক্যামেরা আছে সবকিছু ওই এটা ডিভিআর সহ সব পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ সেই ছবিটাই দিবে, বিএনপি যেটা ভাঙচুর করবে সেটা। ওরা গিয়ে যে মারবে বা পিটাবে বা অ্যারেস্ট, ওটা কিন্তু দিবে না। বলছে না না, এটা কোথায়, এরকম ঘটনা আমি কোথায় শুনছি, এই আর কি। আচ্ছা, এখন আমরা আসি আর একটা ঘটনা আমি বলি, যে লাইভ রিপোর্টিং হচ্ছে